আপনি সব ফুল দেখেন নাকি কিছু খালিও দেখেন? না দেখুন, এই যে কতটা পথ হাঁটলে হ্যাঁ, বলা যাবে তুমি পথিক হইয়াছো, তো এটা নিশ্চয়ই একটা মানে বিষয় এই জায়গাটা থাকে যে কোনো কিছুর আসলে আপনি কি মনে করেন সরকারের যে পরিমাণ তার তো রাজনৈতিক শক্তি নাই, কিন্তু সকল রাজনৈতিক দলগুলোর সমর্থন রয়েছে তার প্রতি? না, মানে আমি আপনি অনেক কিছু করার পরও শেষ পর্যন্ত অপ্রাপ্তি, অসন্তোষ, ক্রিটিসিজম সেটা থাকবে, সেই অর্থে কথাটা ঠিক। আবার আরেক দিক থেকে যতটা পথ হাঁটা যেত ততটা পথ যে হাঁটা হয়নি সেটাও চিহ্নিত করা দরকার। যেমন একটা বিষয় আমরা বলবো যে এই সরকার তো এই ২৬ জনের সরকার, না ২৮ জন, মানে অর্থাৎ আমি সংখ্যাটা এক্স্যাক্ট জানি না, বিশেষ সহকারী সহ। তো এখন এই সংখ্যাটা তো এরকমই হওয়ার কথা, হয়তো এর চাইতে কিছু বেশি হতে পারত, কিন্তু তাদের শক্তিটা কি? তাদের শক্তি তো স্টেক হোল্ডাররাই, যারা তাকে গিয়ে ওই যে ফরেন সার্ভিস একাডেমিতে একসাথে সমর্থন দিয়ে আসছে সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে, এমনকি এই সংস্কার, নির্বাচন, সবকিছু পলিটিক্যাল ট্রানজিশনের প্রশ্নেও। এই জায়গাটা যে দিয়ে আসছে, আমরা শুরু থেকে বলছিলাম, শুরু না হলেও কিছুদিনের মধ্যে আমরা এই কথাটা তুলেছিলাম যে একটা জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করা দরকার, যারা এই স্টেক হোল্ডার তাদেরকে নিয়ে, যেখানে কেবল পলিটিক্যাল পার্টি নয়, আদার স্টেক হোল্ডার্সদেরও থাকা উচিত। এবং এই যে নীতি নির্ধারণী প্রশ্ন, রাষ্ট্র যেভাবে চলছে সেই প্রশ্নে সকলের মতামত নেওয়ার জন্য এই কাঠামোটা কাজ করতে পারে। তো সেরকম কোনো কিছু করা হয়নি। অল্টারনেটিভও কিছু তেমন যে মানে আছে সেটাও লক্ষ্য না। একটা দেশে 7 মাস একটি সরকার আছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির এখনো পুলিশ কাজ করছে না, রেগুলার প্রশ্নে আসছে। তো এখন ধরেন কাজ করছে না, এই কথাগুলো আমরা আমাদের দিক থেকে আমাদের বলার চেষ্টা করি। আমরা এভাবেই ভাবি যে ধরুন পুলিশ কাজ করছে না, এখন পুলিশের মধ্যে ফ্যাসিস্টদের দোসররা আছে, তাদের আমলের নিয়োগপ্রাপ্ত লোকেরা আছে, প্রমোশন প্রাপ্ত লোকেরা আছে, দুর্নীতিবাজরা আছে, তাদের ঘাপটি মারা লোকেরা আছে। এগুলো স্বাভাবিক, থাকবেই তো, এরা এতদিন ধরে চালিয়েছে, তাদের লোকজনরা আছে না? আপনি এটা তো প্রথম চোটেই সবাইকে ছাঁটাই করে দিবেন অথবা বাছাই করে, এটাও পারবেন না। তো প্রতিষ্ঠানকে এফেক্টিভ করার ক্ষেত্রে জবাবদিহিতা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন আমাদের দরকার প্রতিষ্ঠান কাজ করছে কিনা। আইদার তোমার চাকরি থাকবে আর নয় থাকবে না। চাকরি থাকতে হলে ইউ হ্যাভ টু পারফর্ম। তোমাকে গভর্নমেন্ট যা সিদ্ধান্ত নিচ্ছে সেটা বাস্তবায়ন করতে হবে। গভর্নমেন্টের সিদ্ধান্ত হচ্ছে আপনি দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা, জানমালের নিরাপত্তা দেওয়া, মাজারে হামলা, ওই হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা, মেয়েদের উপরে হামলা, এগুলো সবগুলো বন্ধ করা। গভর্নমেন্টের ডিসিশনকে এগুলো সমর্থন করা নাকি? তাহলে এটা হচ্ছে না। তৌহিদি জনতার নামে কোট আনকোট আপনার হামলা হচ্ছে, কিংবা আরও অন্যান্য অনেক ব্যানার নিয়ে হামলা হচ্ছে। এই হামলাটা কারা করছে? সেই হামলা কি সবচেয়ে বড় ষড়যন্ত্র নয়? কিন্তু আমরা মাঝে মাঝেই দেখছি যে একদল লোক এগুলোকে ঠিক ষড়যন্ত্র বলছে না, ষড়যন্ত্র বলছে ধর্ষণের বিরুদ্ধে মিছিল হলে ওটা নাকি বিরাট ষড়যন্ত্র হয়ে গেছে। তারপরে পুলিশ মামলা দিয়ে দিল, সেই মামলাটা কেন দিল এটা বোঝা গেল না, যে ধর্ষণের প্রতিবাদ করায় পুলিশের সাথে একটু ধাক্কাধাক্কি হয়েছে, এতে নাকি 12 জন ছাত্রনেতা 70 জন অজ্ঞাত নামে মামলা দিয়ে দেওয়া হলো। এখন এইটা কোনো, আমরা তো এখনো দেখতে পাচ্ছি না যে ঠিক মতো যে মাজারে হামলা করা হচ্ছে সেগুলোকে কেউ মানে ঠিকঠাক মতো আইডেন্টিফাইড হচ্ছে, অ্যারেস্টেড হচ্ছেন, কিংবা জবাবদিহিতার আওতায় আসছেন। তা আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় মিডিয়ার একটা উল্লেখযোগ্য অংশ বাংলাদেশকে যেভাবে পোর্ট্রে করতে চায়, এবং ওই যে ওনার নাম পুরো কি, তুলসী গ্যাবার্ড, মার্কিন গোয়েন্দা বিভাগের প্রধান। তো মার্কিন গোয়েন্দা বিভাগের প্রধান যে এই তুলসী গ্যাবার্ড যে বক্তব্যটা দিলেন, এর আগে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে তার ইলেকশনের প্রচারণা কালে যে একটা টুইট করেছিলেন, এবং তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বক্তব্যের সময় বাংলাদেশ বিষয়ে কথা বলবেন নরেন্দ্র মোদী, এই কথা যে তিনি বললেন, এগুলো সবই হচ্ছে মার্কিন প্রশাসনের মধ্যে কী ধরনের ক্যাম্পেইন ইয়ে করা হচ্ছে তার একটা ফলাফল। এটা আমেরিকান প্রশাসন যেভাবে চলে, যারা সামান্য জ্ঞানগরিমা এই বিষয়ে খোঁজখবর রাখেন, তারা জানেন যে আমেরিকান প্রশাসনে এইভাবে এক একটা মানে ক্যাম্পেইন এবং ইনফরমেশন নানানভাবে তৈরি হতে থাকে। সেগুলো সত্য মিথ্যা যাই হোক, ওইটার ভিত্তিতে তাদের ধীরে ধীরে একটা পলিসি তৈরি হয়। তো এই যে প্রোপাগান্ডা, এই প্রোপাগান্ডার তো একটা উদ্দেশ্য আছে। তো সুতরাং এই উদ্দেশ্যটা থেকে হেল্প করছে কে?
মানে আপনি ভারতীয় মিডিয়া কিংবা ভারতীয় শাসক পার্টি বাংলাদেশকে যেভাবে পোর্ট্রে করতে যায়, যেটা একটা জঙ্গি দেশ হয়ে গেছে, Right. সেইটাকে কি পোর্ট্রে করে না যখন আপনি মাজারে হামলা করেন কিংবা আপনি অন্য কোনো ধরনের এই ধরনের ঘটনাগুলো ঘটে? হ্যাঁ, আপনি তুলনা করে বলতে পারেন আগের আমলে কি এগুলো ঘটে নাই? অবশ্যই ঘটেছে। তা আগের আমলে ঘটেছে, এখনো ঘটছে, সেটা তার তো মধ্যে দিয়ে তো প্রত্যাশিত একটা নয়। জায়েজ হয় না, এক হ্যাঁ, নম্বর। right. 2 নম্বর হচ্ছে এখনের আমলে একটা ঘটনা ঘটলে ওইটাকে 100 বার দেখাবে, তাই তো করলো। তো সুতরাং সেই জায়গায় আমাদের অতি সতর্কতার প্রয়োজন আছে, গভর্নমেন্ট ফাংশন করার ব্যাপার আছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতার ব্যাপার আছে। আপনাকে খেয়াল করে একটা জিনিস কথা বলি, দুর্গাপূজার আগে যখন মাননীয় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ডাকলেন, কিছু মনে করবেন না, নিজের কথা খুব মানে বলছি সেই অর্থে না, বাট আমাদের দিক থেকে আমরা খুব পরিষ্কার করে বলেছিলাম যে ওয়ান থিং বাংলাদেশের ইতিহাসে দেখা যাবে যে সাম্প্রদায়িক যে হামলাগুলো হয়, সেই হামলাগুলোতে ঘটনা ঘটার পরে, বিশেষত গত 15 বছরে আমি প্রায় প্রত্যেকটি ঘটনাস্থলে গিয়েছি এবং আমরা অনুসন্ধান চালানোর চেষ্টা করেছি। তাতে দেখা গেছে যে উত্তেজনা তৈরি করা হয়েছে, তারপর আক্রমণ করা হয়েছে, আক্রমণ শেষ হয়ে যাওয়ার পর পুলিশ এসে উপস্থিত হয়েছে। তো প্রতিটা ইনভেরিয়েবলি এটা ঘটেছে। আমরা যেটা বললাম যে আচ্ছা, কাউকে কি কখনো জবাবদিহিতার আওতায় আনা হয়েছে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে, যে আপনার এলাকায় এটা কেন ঘটলো, কেন আপনি এটা প্রোটেক্ট করতে পারলেন না? যতক্ষণ না পর্যন্ত ডিসি, এসপি, ইউএনও এবং ওসি সহ এই যারা প্রশাসনের দায়িত্বে আছে তাদেরকে আপনি অ্যাকাউন্টেবল করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনি আসলে ঘটনাটা এটা করতে পারবেন না। এবং ওই গভর্নমেন্ট কিন্তু এই ডিসিশনটা নিয়েছে। আমি আপনাকে বলি, দুর্গাপূজার আগে গভর্নমেন্ট কিন্তু সিরিয়াস ইনস্ট্রাকশন দিয়েছিল যে ইউল হ্যাভ টু মানে আপনাকে অ্যাকাউন্টেবল হতে হবে, জবাবদিহি করতে হবে। এবং আপনি দেখেন যে এর একটা ইম্প্যাক্ট আছে। দুর্গাপূজায় এইবারে সবচেয়ে কম ঘটনা ঘটা দুর্গাপূজার মধ্যে একটা ছিল। অনেক চেষ্টার পরেও কম ঘটনা। এখন রাজনৈতিক দলগুলো সেখানে ভূমিকা আছে, সারা দেশে যার যতটুকু আমরা সক্ষমতা সকল আছে, পলিটিক্যাল যাদের পার্টিকেই সক্ষমতা বড়, দেখেছি BNP দুর্গাপূজার, তারা সবাই করেছে। আমি দ্রুত পয়েন্টে আসি। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে বাংলাদেশ আজকে যেভাবে চিত্রিত হচ্ছে, এইটার আমাদের দেশে একটা এই জুলাই গণ অভ্যুত্থানকে কালিমালিপ্ত করার জন্য, একে আন্ডারমাইন করার জন্য, এমনকি একে ফেল করে দেওয়ানোর জন্য, পুরো এই অপচেষ্টা এই প্রজেক্টটা যে ফেল করে দেওয়ার জন্য, হ্যাঁ, সেইখানে আমাদের গভর্নমেন্টকে নিশ্চিত হতে হবে যে কারা এই উস্কানিগুলো দিচ্ছে। আমি মনে করি না যে 160টা যে আন্দোলন আছে, এগুলো বেশিরভাগ আন্দোলন হচ্ছে মানুষের রুটি রুজির আন্দোলন। হয় চাকরি নিশ্চিত করো, না হয় বেতন বাড়াও, না হয় আমার মানে পেটে ক্ষুধা। এইটা মানুষকে মনে করতে হবে। এই দেশের গরিব মানুষ, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ যদি না মনে করে যে অভ্যুত্থান আমাকে কিছু দিল, তাহলে কিভাবে তারা এই অভ্যুত্থানকে ওন করবে? সুতরাং ওই দিক থেকে আমি মনে করি যে গভর্নমেন্টের পরিষ্কার পার্থক্য করা দরকার, কোনটা জনগণের ন্যায্য আন্দোলন আর কোনটা উস্কানি। আচ্ছা, এবার আমি আপনি কি আমাকে বলতে, আমি একটা পয়েন্ট আমি শুধু বলি। আমি এর আগে যে কথাটা বলছিলাম, দেখুন অনাস্থার জায়গাটা একটা আছে। সেই অনাস্থার জায়গায় যেমন হচ্ছে আচ্ছা, গণপরিষদ করা দরকার, সংস্কার পরিষদ করা দরকার, সাধারণ পার্লামেন্ট, এ নিয়ে পলিটিক্যাল ডিবেট হচ্ছে। গণপরিষদ না করলে সাস্টেইন হবে না। বিএনপি ঠিক সংস্কারে কতটা অঙ্গীকার আছে বিএনপি আসলে শেষ পর্যন্ত সংস্কার করবে কিনা, এ নিয়ে অভিজ্ঞতার কারণে এক একজনের জাজমেন্ট আছে। এই যে অনাস্থার জায়গাগুলো, আচ্ছা, এই অনাস্থার জায়গাগুলো পলিটিক্যাল কম্পিটিশন পর্যন্ত ঠিক আছে, কিন্তু অনাস্থার জায়গাগুলো যদি এরকম হয়ে যায় যে যেহেতু এইখানে আপনার একক কোনো শক্তির নেতৃত্বে একটা অভ্যুত্থান হয়নি, বিপ্লব হয়নি, যে আপনি ক্ষমতা দখল করেছেন, বাকি সব মোটামুটি আপনার অধীনস্থ হয়ে আছে, তাহলে সে কারণেই কিন্তু কালেকটিভিটির উপর আমরা জোর দিচ্ছি, ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের উপর জোর দিচ্ছি। সেইটা অতিক্রম করে কোনো একক শক্তি যদি মনে করে পুরোটার মধ্যে যে মতপার্থক্য আছে, সেই মতপার্থক্য আমরা মানি না, আমরা যা বলবো তাই হবে, অথবা এটা যেহেতু আমি ঠিক মনে করছি ওইটাই হবে, অন্যকে ঠিক মনে করানোর ব্যাপারে যথেষ্ট পরিমাণে কনভিন্স না করেই, তাহলে কিন্তু আপনি কম্পিটিশনকে রীতিমতো একটা সিরিয়াস অনৈক্যে এবং কনফ্লিক্টের দিকে ঠেলছেন। সুতরাং সেই জায়গা থেকে আমাদের মনে হয় যে অনাস্থাটা রাজনৈতিক প্রতিযোগিতার পর্যন্ত থাকলে কিন্তু এটা যদি মানে একক কর্তৃত্ব স্থাপনের দিকে যায়, তাহলে সেটা আমাদেরকে বিপদের মধ্যে ফেলবে, স্পেশালি যখন ভারত এবং তুলসী গ্যাবার্ডের এই প্রচারণার একটা সুরের কোনো ঐক্যতান আমরা দেখি, তখন আমাদের আরও অনেক স্ট্রংলি সেফগার্ড। আচ্ছা, আমি দুটো বিষয়ে কথা বলবো, সংক্ষেপে বলার চেষ্টা করব, কিংবা শেষ থেকে শুরু করি। দেখুন, এনসিপির মানে এই যে গঠন, এটাকে তো আমরা স্বাগত জানিয়েছি এবং বিশেষভাবে তরুণরা যারা অভ্যুত্থানের অগ্রণী ভূমিকায় ছিল,
বিশেষত ছাত্র আন্দোলনের, এবং সেইখানে তারা একটা মানে রাজনৈতিক দল গঠনে এগিয়ে আসছে, সেটা খুবই আমরা ইতিবাচকভাবে দেখি। তরুণদের রাজনীতিতে এইভাবে অংশগ্রহণের যে ঘটনা, কিন্তু রাজনৈতিক দলটা সাধারণভাবে জনগণের ভেতর থেকে, তার সংগ্রামের ভেতর থেকে উঠে আসা দরকার। সেটা যেমন ওই দলের জন্য ভালো, তেমনি জনগণের দিক থেকেও এই ভরসাটা তখন জন্ম নেয়, একটা অর্গ্যানিক যোগাযোগ হয়, হ্যাঁ, বন্ধনটা খুবই জৈবিক হয়। একটা রাজনৈতিক দল একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তী সরকার, সেটার যদি রাষ্ট্রীয় ক্ষমতার সুবিধা এই দল কোনো না কোনোভাবে বেশি নেয় বলে পাবলিক পারসেপশন তৈরি হতে থাকে, তখন কিন্তু সেই দলের ব্যাপারে ওই রকম আস্থা এবং তো তৈরি হয়ই না, উল্টো ঘটনা ঘটে যে এই যে আমাদের জাতীয় ঐক্য সেটাও ক্ষতিগ্রস্ত হয়। এখন এখানে একটা অভিযোগ আসছে কিন্তু যে রাষ্ট্রীয় সুবিধা ব্যবহার করা হচ্ছে কিনা, এটা একটা অভিযোগের জায়গা। যেমন উদাহরণ হিসেবে বলি যে সম্প্রতি একটা বেশ আসছে যে বিভিন্ন স্থানীয় পর্যায়ের ক্ষেত্রে, যেমন ইউনিয়ন লেভেল, ওয়ার্ড লেভেল, উপজেলা কিংবা পৌরসভার পর্যায়ে প্রশাসক নিয়োগ করা হবে, এবং সেইটা দল মানে অর্থাৎ সেটা বাছাই করছে এলজিআরডি মিনিস্ট্রি, এবং সেই ক্ষেত্রে একটা কি বলে যে বিশেষ মানে একটা কি বলে যে দল সুবিধা পাচ্ছে, অথবা এই নতুন দল তারা এখানে একটা প্রভাব বিস্তার করছেন। তাহলে এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, এই বিষয়টা খেয়াল রাখা দরকার। গণ অধিকার পরিষদ কিন্তু এরই মধ্যে আমি বলছি যে কে আমি সরকারে থাকা দুজন উপদেষ্টার পদত্যাগও দাবি করেছেন। না আছে, সেটা অনেকে করতেই পারে, কিন্তু আমি যে জায়গাটা বলতে চাইছি যে কোন কোন কাজগুলো বিতর্কের জন্ম দেবে সে বিষয়ে যদি তারা সতর্ক না থাকে, এবং তারা যদি আসলে সত্যি সত্যি একটা আন্তরিক ঐক্যবদ্ধতা বজায় রাখার ক্ষেত্রে ভূমিকা না রাখে, তাহলে তো ধরেন প্রত্যেকে তো পলিটিক্যাল পার্টি, এবং সেটা তো শেষ পর্যন্ত একটা পাওয়ার স্ট্রাগল, সুতরাং সেখানে যে শেষ পর্যন্ত দ্বন্দ্বটা লাগবে, এটা আমি এনসিপিদের মনে রাখতে বলবো। এবং যেমন তাদের স্যাক্রিফাইস আছে, অন্যদেরও স্যাক্রিফাইস আছে। স্যাক্রিফাইস তাদের আছে, এটা কিন্তু সবাই স্বীকার করে শুধু না, তাদেরকে যে পরিমাণ প্রশংসা করে তাদেরকে এই অন্তর্বর্তী সরকারে তাদের প্রতিনিধিত্ব সব কিছুই কিন্তু মানে কি বলে যে হেইল্ড হয়েছে, যাকে বলে এটা হেইল্ড বাংলা কি মানে প্রশংসা করা কিংবা সেটাকে সমর্থন করা। কিন্তু অন্যদের যে স্যাক্রিফাইস আছে, এটা যে একটা কালেকটিভ লড়াই, লিটারালি কালেকটিভ লড়াই ছিল, এটা যে সত্যি সত্যি একটা জনগণের উত্থান ছিল, শিশু নারী থেকে শুরু করে আপনি বৃদ্ধ, তরুণ, যুবা, ছাত্র, শ্রমিক, আপনি বাঙালি, চাকমা, মারমা, হিন্দু, মুসলমান, মানে সবাই বর্ণ নির্বিশেষে, একেবারে লিঙ্গীয় পরিচয় নির্বিশেষে সবার, শাহাদাত বরণকারীদের মধ্যে সবার আপনাকে খুঁজে পাবেন, আহতদের মধ্যে সবাইকে খুঁজে পাবেন, চোখ নষ্ট হয়ে যাওয়াদের মধ্যে সবাইকে খুঁজে পাবেন। কাজে এই যে বিরাট একটা জাগরণ জনগোষ্ঠীর ঘটেছে, সেইখানে কন্ট্রিবিউশনটাও মানে কেউ যদি মনে করে যে এটার দাবিদার একক হয়ে যাচ্ছে, তাহলে সেটা খুব খারাপ হবে, এবং সেই অনুযায়ী পলিটিক্যাল ডিসিশন আসতে থাকলে আরও খারাপ হবে। 72 সালে আমরা যেটা দেখেছি, পুরো মুক্তিযুদ্ধকে দলীয়করণ করতে গিয়ে পুরো গণতান্ত্রিক পরিগঠনটা নস্যাৎ হয়েছে, আজকে সেটা হবে। লাস্ট একটু জায়গা বলি, বিএনপি বিষয়ে আমার একটু কথা আছে। সেটা হচ্ছে, দেখুন বিএনপি 27 দফা প্রথম দিয়েছে, এটা তথ্যগত দিক থেকে ধরেন বিএনপির জন্য 27 দফা হয়েছে, আমরা 14 দফা দিয়েছি, আমাদের দল থেকে আরও অনেক দল হয়েছে, বিএনপি বড় পার্টি, সে কারণে এটা গুরুত্বপূর্ণ হয়েছে। রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে এই সমস্ত কর্মসূচি আমাদের গঠনকালীন সময় থেকে আমরা বলে আসছি, কিন্তু 31 দফা তৈরি হয়েছে, এবং সেটা কিন্তু যুগপথের আন্দোলনের শর্ত হিসেবে সৃষ্টি হয়েছে, এটা 1 নম্বর। কিন্তু বিএনপির 5ই আগস্ট পরবর্তী যে বাংলাদেশটা, সেইটা যে জন আকাঙ্ক্ষা যে উঁচুতে উঠিয়েছে, 5ই আগস্টের পরের আকাঙ্ক্ষা যদি আপনি ধরেন, তাহলে এটা 31 দফাকে ছাড়িয়ে গেছে। 31 দফা আমরা যে বাংলাদেশটাকে কল্পনা করতে পেরেছি, যতটুক তর্কাতর্কি করে একটা কমন মিনিমামে পৌঁছেছি, জনগণের বিপ্লবী সম্ভাবনা, বিপ্লব মানে একটা গণ অভ্যুত্থান যে বিপ্লবী সম্ভাবনাটা তৈরি করে, সেই সম্ভাবনা 31 দফাকে ছাড়িয়ে গেছে, এবং আরো মানুষ বেশি চায়, আরো গণতান্ত্রিক, আরো মানবাধিকার, আরো ইত্যাদি। সেই জায়গায় বিএনপির অনেক নেতৃত্বের বক্তব্য এরকম দাঁড়ায় যেন মানে নির্বাচনটাই একমাত্র সংস্কারের প্রশ্নটা, এই সরকারের ম্যান্ডেটের প্রশ্ন তুলে সংস্কারের প্রশ্নটা আন্ডারমাইন করা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এই সরকারের ম্যান্ডেট কিন্তু জনগণ
দিয়েছে, আমরা সবাই দিয়েছি। সংস্কার করার কতটুক ম্যান্ডেট আছে আর কোনটা পার্লামেন্টে যাবে, এমনকি এই সরকার যে সংস্কার করবে সেগুলো পার্লামেন্টে র্যাটিফাইড হবে, এগুলো সবই প্রসেসটা জানা। কাজেই ওই প্রসঙ্গ তুলে এমন বক্তব্য দেওয়া বিএনপি নেতাদের ঠিক হবে না যেখানে মনে হবে যে বিএনপি আসলে সংস্কার চায় না। তাহলে আসলে এই দ্বন্দ্বটা সেক্ষেত্রে বিএনপিও কন্ট্রিবিউট করে। নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সঙ্গে কিছু ইস্যুতে, মৌলিক ইস্যুতেও ভিন্ন মত পোষণ করেছে। আপনি কিভাবে দেখেন এই ভিন্ন মত জানানোটাকে? হ্যাঁ, ভিন্নমত তো যে কেউই জানাতে পারেন এবং ভিন্নমত জানানোর জন্যই তো আমরা লড়াই করছি। ভিন্নমতের সাথে আমি একমত না হয়েও ভিন্নমত বলার অধিকারের জন্য আমরা লড়াই করছি, সেটাই ডেমোক্রেসির জায়গা। আমরাই তো ভিন্নমত প্রকাশ করছি। যেমন ধরেন নির্বাচন কমিশন বলছেন, নির্বাচন কমিশন সংস্কার যে কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, তারা যে প্রস্তাব করেছেন তার সাথে এখন বর্তমান নির্বাচন কমিশন তারা অনেকগুলো বিষয়ে একমত পোষণ করছেন না এবং তারা বলছেন যে প্রবাসী ভোটের জন্য নাকি প্রক্সি ভোটই মানে একমাত্র কেউ কে, মানে ওনারা কেন এটা এত জোর দিয়ে বলছেন যে প্রবাসী ভোটের জন্য প্রক্সি ভোটই একমাত্র উপায়? আরো তো বিকল্প আছে না, বিকল্প অলরেডি যা আছে, যেমন আপনি এই যে মেইলিং সিস্টেমে যে ভোট দেওয়া, কিংবা আপনি ইয়াতে কি বলে ওইখানে কতগুলো সেন্টার করতে পারেন, দূতাবাসগুলোতে ভোট দেওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো আপনি ব্যবস্থা করেন। তো সেইটা করার মধ্য দিয়ে যদি ঠিকঠাক মতো করা যায়, অ্যাডভান্স রেজিস্ট্রেশন, তার জন্য প্রয়োজনীয় যদি ক্যাম্পেইন করা যায়, তাহলে সেখানে সেটা ঘটবে। আমি আমার ভোটটা ওনাকে করলাম, অথরাইজ করলাম, উনি আমার ভোট দিবেন, এটা তো হতে পারে না। ভোট ইজ একটা একেবারে স্যাক্রেড, এমন একটা রাইট যেটা আপনাকে নিজেকে দিতে হবে। আমি ওনাকে বললাম যে আমার অমুক মার্কায় ভোটটা দিয়ে এসেন, উনি তো নাও দিতে পারে। সুতরাং এই যে আমার উইলের মানে ব্যত্যয় ঘটার সম্ভাবনা আছে, সেই সিস্টেমকে আপনি কিভাবে একমাত্র সিস্টেম হিসেবে বলতে পারেন? এইটা আছে। তারপর ধরুন টাকার খেলা কিভাবে বন্ধ হবে, কোনো নির্দেশনা কি, পেশি শক্তির ব্যবহার কিভাবে বন্ধ হবে, আপনার ধরেন প্রশাসনিক কারসাজি সেটা বন্ধ হবে কিভাবে, কিংবা ধরেন এই যে পরিচয়গত ঘৃণা বিদ্বেষ, সেটা ধর্মীয়, জাতিগত বিভিন্নভাবে কাজ করতে পারে, এইগুলো কিভাবে বন্ধ হবে, কতটা সেফগার্ডটা আছে ইলেকশন সিস্টেমের মধ্যে, আমাদের যথেষ্ট সন্দেহ আছে। ফলে আমাদের দীর্ঘকালের যে লড়াইটা, সেটার অনেকগুলো প্রসঙ্গ কিন্তু এখনও প্রপারলি অ্যাড্রেসড হয়েছে এমন বলা যাবে না। এখন বাংলাদেশ দেখুন, বারবার একটা কথা, যদি শেষ, এটাই তো শেষ রাউন্ড, আমি দুটো কথা বলি। বাংলাদেশ একটা এইভাবে কথা বল, মানে একটা $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হতে যাচ্ছে, কিংবা দ্বার প্রান্তে। আপনি এই $1 ট্রিলিয়ন অর্থনীতি হলে তার জন্য যে মানে গভর্নেন্স কিংবা একটা আমাদের একটা রাষ্ট্র পরিচালনা নিয়ে ব্যবস্থা লাগবে, তার জন্য যে স্কিল জনগোষ্ঠী লাগবে, শিক্ষা লাগবে, তার জন্য যে অবকাঠামো এবং জ্বালানি লাগবে, ইত্যাকার বিষয়গুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা যদি ধরেন ইলেকশন এবং প্রশাসন ব্যবস্থাকে অত বড় একটা অর্থনীতি পরিচালনার উপযোগী না করি, তাহলে আমাদের উল্টো ভবিষ্যৎ কিন্তু আছে। আমরা একটা গাড্ডার মধ্যে পড়তে পারি, আমরা একটা ইকোনমিক নৈরাজ্যের মধ্যে যেতে পারি। সুতরাং এই যে বিপুল জনগোষ্ঠী, তাকে যদি আপনি অর্থনৈতিক দিক থেকে একটা রিয়েলি মানে এমন একটা উন্নতির জায়গায় নিতে চান, ইনক্লুসিভ উন্নতি, সবাইকে নিয়ে উন্নতি করতে চান, সেখানে একটা নতুন জায়গা দরকার। ইলেকশন নিয়ে আলোচনা করা, প্রশাসন, সংবিধান নিয়ে আলোচনা করা, যে কোনো ব্যবস্থা নিয়ে আলোচনা করার অর্থ হচ্ছে আমরা সত্যিকার অর্থে ওই ভবিষ্যতের ওই বাংলাদেশটার উপযোগী ব্যবস্থাটা নির্মাণ করতে পারছি কিনা। আজকের মূল তর্কটা সেই জায়গায়। ফলে সেই তর্কে আমরা মানে এগোনো দরকার। আমাদের মনে হচ্ছে যে অনেক ক্ষেত্রে ডিবেটের ভরকেন্দ্র এটাকে একটু সরে যায়।